আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের নিয়ে অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার। আমাকেও গুম করা হয়েছিল বললেন উপদেষ্টা নাহিদ। শেখ হাসিনার জন্য খোলা আছে 3 পথ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপা নামক শব্দটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আপা কেন্দ্রিক যে আলোচনা সেটি নিউজ ফিডে একেবারে ভরে আছে। নিশ্চয়ই আপনাদেরও কম বেশি সবাই বুঝতে পারছেন যে অনেকেই আফসোস করছিলেন যে কোথায় আছেন, কেমন আছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন কিনা, ভালো আছেন কিনা। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা, আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন, আপনি যখন নিয়ে দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কারমাঙ্গিচর জ্ঞানীগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বলার সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা পালায়নের পরে এই 1 মাসে আমরা নানান রকম বিভাজন দেখেছি নানান ইস্যুতে মতনৈক্য এবং একে অপরের পিছনে লেগে থাকা, যদি স্বাভাবিকভাবে বলতে পারেন জামাত সমর্থকদের বিএনপির প্রতি গোস্বা, বিএনপি সমর্থকদের জামাতের প্রতি গোস্বা, কেউ কেউ মাজার ভাঙছেন, কেউ কেউ মাজার প্রতিরোধ করার জন্য এগিয়ে এসেছেন, কেউ কেউ আস্তিক নাস্তিক দ্বন্দ্বে একত্রিত হয়েছেন। নানান দ্বন্দ্বে নানান মতে আমরা বিভক্ত হয়েছিলাম এবং আমরা বিভক্ত আছি, বিভক্ত হয়তো থাকবও, কিন্তু একটা প্রশ্নে জাতীয় ঐক্যমত্য বাংলাদেশের মানুষের সেরা এবং এটি অপ্রতিদ্বন্দ্বী, এটার কোনো তুলনা হয় না। কি সেটা হলো যে আপাকে প্রতিরোধ করার বিষয়ে। সে কারণেই যখন এই ফোন কল রেকর্ড ফাঁস হলো হোয়াটসঅ্যাপে, তানভীর নামক একজন ছাত্রলীগ অথবা যুবলীগের কর্মী যিনি যুক্তরাষ্ট্রে আছেন, তার সাথে কথোপকথনের যেই কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটি নিয়ে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম নড়েচড়ে বসেছে এবং এটি নিয়ে অভূতপূর্ব এক ঐক্যের দেখা মিলছে। সব ভেদাভেদ দূরত্ব বজায় রেখে এখন আপাকে যদি তিনি আসেন, সেটাকে যে প্রতিরোধ করা হবে সেই ব্যাপারে একটা গণ ঐক্যের মনোভাব তৈরি হয়েছে। আমরা যতদূর জানি যে গজিয়াবাদ সীমান্ত, আর তিনি যেটা বুঝিয়েছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ঠিক কোথায় এটি বোঝা খুব মুশকিল, কিন্তু এটা হইতে পারে যে তিনি হয়তো তার কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য বলেছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আসি, টুপ করে যেন চলে আসতে পারি। এখন টুপ করে যদি শেখ হাসিনা চলে আসেন, তাকে তার পরিণতি কী হবে সেটি নিশ্চয়ই একটা বড় আলোচনার দাবি রাখে। একটি কথা লেখা আমি পড়ছিলাম ফেসবুকে কিংবা কোথায় অন্যান্য জায়গায়, যে শেখ হাসিনা ছোটোবেলায় যেমন বাচ্চা পোলাপানদের ভয় দেখানোর জন্য বলা হতো যে ভূত আসবে কিংবা বাঘ আসবে অথবা শিয়াল আসবে, এখন বাংলাদেশের যে মানুষ, সেই মানুষ বিশেষত 4.5 থেকে 5 কোটি তরুণ শিক্ষার্থী যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একেবারে একাট্ট হয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যারা রাস্তায় নেমে এসেছে তাদের ছেলে মেয়েদের সাথে, এবং আমলা থেকে শুরু করে বুদ্ধিজীবী, সরকারি নানান রকম কর্মকর্তা কর্মচারী, সেনাবাহিনীর সদস্যরা যারা শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করেছেন, এমনকি আওয়ামী রাজনীতির প্রতি সফট কর্নার দেখানো শিল্পী সাহিত্যিক সমাজ এতদিন যারা আওয়ামী এবং বর্তমান সাবেক সরকারকে পদলেহন করে চলেছিল, তাদের অনেকেই শেষ দিকে এসে আর সেই সমর্থন অব্যাহত রাখতে পারেননি। যখন দেখেছেন চোখের সামনে অগণিত প্রাণ ঝরে পড়েছে শেখ হাসিনার নির্দেশে, তখন তারা এই সবাই মিলে যে মাঠে নেমে এসেছে, সবার কাছে একটা আতঙ্কের নাম শেখ হাসিনা। দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত হত্যাকারীরও কিছু না কিছু সমর্থক ফলোয়ার থাকে। হিটলার জার্মানিতে সবসময় খুব ঘৃণিত একজন রাজনৈতিক নেতা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পতনের পরেও হিটলারের সমর্থক বাহিনীর অভাব হয়নি। আজকেও যখন জার্মানিতে রাজনৈতিক নানান রকম আলোচনা আমরা দেখি যে হিটলারের সমর্থক কিংবা হিটলারের নীতিকে পছন্দ করে এমন সব রাজনৈতিক এজেন্ডা যারা জনগণের সামনে আসে, তারা ভোটও পাচ্ছে। বাংলাদেশের যারা মানুষ আছে আপনারা নিশ্চয়ই জানবেন, আপনাদের কাছে হিটলার একটি প্রিয় নাম অনেকের কাছে, কিন্তু বিশ্ব পরিমণ্ডলে হিটলার একটি ঘৃণিত নাম। সেই হিটলারেরও সমর্থক আছে। সেক্ষেত্রে শেখ হাসিনার কিছু সমর্থক থাকবেন এবং শেখ হাসিনার সমর্থক যে করবে কিছু মানুষ, সে বিষয়ে আপত্তি থাকার কথা না, এটাই বাস্তবতা। আগেই বলেছি, পৃথিবীর একেবারে
নৃশংসতম হত্যাকারীরও কিছু সমর্থক থাকে, মনে করে তার কাজকর্মেরও বাহাদুরি জানানোর জন্য কিছু মানুষের অভাব হয় না। তো শেখ হাসিনা তার শাসনামলে যেটা করেছেন, বাংলাদেশের অর্থনীতির কিছু ভিত্তি তিনি স্থাপন করার চেষ্টা করেছেন, কিছু দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। বাংলাদেশিদের নিয়ে অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশনের কাছে হস্তান্তর করার প্রতিবাদ নোটে কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ। ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনের কাছে হস্তান্তর করার প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, আমাকেও গুম করা হয়েছিল বললেন উপদেষ্টা নাহিদ। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা ও গুম করা হয়েছে জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকেও গুম করা হয়েছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। রবিবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মূল নায়ক এদেশের জনগণ এবং সাধারণ শিক্ষার্থী। তাদের আন্দোলনের ফলেই আমি বেঁচে আছি। সাধারণ মানুষেরই মূলত রাজপথে নেমে এসে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি আজকে সেই জনগণ এবং আন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তিনি বলেন, গত 16 বছর ধরে আমরা এটিকে স্বৈরাচারী ব্যবস্থায় ছিলাম, যার হাত থেকে সমাজের কোনো স্তর বা অংশ রেহাই পায়নি। বিটিআরসিতে গত 16 বছর নানা সমস্যা ছিল যে সমাধান হয়নি। অনেক দুর্নীতির কথা শোনা যাচ্ছে। বিটিআরসি নিয়ে সাধারণ আলাদা করে বলার কিছু নেই, কারণ গোটা রাজ্য ব্যবস্থায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাইছি। বিটিআরসি সম্পর্কে উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো হয়েছে, গুম করা হয়েছে, যারা সঠিক তথ্য আমরা এখনো পাচ্ছি না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সেখানে দাঁড়িয়ে কথা বলছি। উপদেষ্টা বলেন, এই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এতে সারা দেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সবার মধ্যে একটি ধারণা জন্মেছে যে আমরা এখনই পারবো নতুন বাংলাদেশ গড়ে তুলতে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, শেখ হাসিনার জন্য খোলা আছে 3 পদ। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। 1.5 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি দেশটি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট বাতিল করেছে এবং এই পাসপোর্টে ভারতের অবস্থানের 35 দিনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। এতে শেখ হাসিনা ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কি, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে কার্যত 3টি অপশন বা রাস্তা খোলা রয়েছে। 1, রাজনৈতিক আশ্রয়, 2, তৃতীয় কোনো দেশে আশ্রয় ব্যবস্থা করা এবং 3, বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক ভালো। ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কোনো চাপ নেই। যদিও তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে, তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যখন দেশত্যাগ করেন তখন তার কূটনৈতিক পাসপোর্ট বহাল ছিল এবং এটির সুবাদে তিনি অন্তত 45 দিন বিনা ভিসায় ভারতে থাকতে পারবেন। সেই মেয়াদও ফুরিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে। তাহলে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? শেখ হাসিনা এখন বাংলাদেশ সরকারের কাছে নরমাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন, সরকার যদি তার নরমাল পাসপোর্টের আবেদন মঞ্জুর না করে, তিনি যদি রাষ্ট্রহীন হয়ে পড়েন, তবে ভারত সরকার তাকে ট্রাভেল আইডেন্টিটি কার্ড বা ট্রাভেল পারমিট দিতে পারে, যা দিয়ে তিনি তৃতীয় কোনো দেশে অনায়াসে সফর করতে পারবেন। আর এর মধ্যে যদি তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চান এবং ভারত সরকার তা মঞ্জুর করে, তাহলে তার ভিত্তিতে যত দিন খুশি তিনি দেশটিতে থাকতে পারবেন।